Assalamu alaikum warahmatullahi wabarakatuh. I'm still sick. কোনো ডেভেলপ নাই। যা হোক, এই ভিডিওটা আমি সরাসরি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস স্যারকে বলছি, আপনারা কেউ যদি পারেন ওনার কাছে এই ভিডিওটা পৌঁছে দিতে সম্ভব হলে দিবেন প্লিজ। কারণ আমার এখন ওই ওয়ে তৈরি হয় নাই যে প্রেসিডেন্টের কাছে, যে প্রাইম মিনিস্টারের কাছে যাওয়ার মতো। তো অবশ্য আমার মতে প্রত্যেকটা এমপি মিনিস্টার যারা পরবর্তীতে আসবেন, আপনারা আপনাদের রাখবেন, আপনারা সপ্তাহে অন্তত একদিন যেন এলাকাবাসী আপনার আসনের, আপনার এলাকার যারা আছে সিভিলিয়ান যারা আছেন, নাগরিক, তাদের জন্য অন্তত একটা দিন সময় রাখবেন, তাদের সমস্যাগুলো শুনবেন এবং পারতপক্ষে যতটুকু পারেন এগুলো সলভ করার চেষ্টা করবেন নিজের সর্বোচ্চটা দিয়া, অবশ্যই আইনের মধ্যে থেকে। তো ইউনূস স্যার, বিষয় হচ্ছে আপনি নিজে শিক্ষিত মানুষ, এক সময় আপনি ছেলেপুলে পড়িয়েছেন, এক কথা গাদা বিটা মানুষ করা যেটা আর কি। আপনি ম্যাক্সিমাম নবী দেখেন যারা ছিলেন তারা কি করতেন, তারা আপনার ওই বরকি টরকি ছাগল টাগল টাইপের যেগুলো আর কি, এগুলা তারা ওই মাঠে চড়াইতেন। এবং আমাদের নবীজিও, উনিও ছোটোবেলায় এরকম মাঠে এগুলা চড়াইছেন। এতে কি হয়, এতে যেটা হয় যে আল্লাহ ছোটোবেলা থেকেই তাদের ট্রেন করে দেয় যে এই যেগুলা ওই লোকটা ঘাটতেরা প্রাণী, বোবা এবং মানে এগুলা কথা বলতে পারে না এবং কথা শুনেও না। তো সে তার মতো মনে করেন ছোটে। তো এরকম একটা পালরে নির্দিষ্ট একটা লাইনে নিয়ে তারে ঘাস খাওয়ানো, করানো এবং পানি টানি খাওয়ানো, তারপরে আবার নির্দিষ্ট জায়গায় ফেরত আনাটা, এটা কিন্তু মানে আল্লাহ তাআলা ছোটোবেলা থেকেই তাদের ট্রেন করেন যেন ভবিষ্যতে এরকম ঘাটতেরা কিংবা বিভিন্ন পদের মানুষ, এক একজন মানুষ এক এক রকম, তাদের জেনেটিক কোড এক এক রকম, ডিজাইন আলাদা। সো এই বিভিন্ন টাইপের মানুষগুলোকে তারা যেন চালাইতে পারে, সেই জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থাটা করছেন আর কি। তো আপনি ছাত্র পড়াইছেন, মানে আপনার অধ্যাপনা করছেন অনেকদিন, পরবর্তীতে আপনি নিজে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠান দাঁড় করাইছেন এবং এটা আপনি যেই আইডিয়া কিন্তু মানুষের মাথায় হাজার হাজার আসে। যেমন আমার মাথায় প্রত্যেক দিন একটা করে বিজনেস আইডিয়া আসে, আজব আজব বিজনেস আইডিয়া আসে। আমার পছন্দ একটা সময় ছিল যে প্রজেক্ট প্রোফাইল তৈরি করা, বিভিন্ন রকম ব্যবসার প্রজেক্ট প্রোফাইল তৈরি করতাম, বানাইতাম, ভালো লাগতো আমার কাছে। আমার এই লাইফে না হইলো 2-250 পদের ব্যবসার প্রজেক্ট প্রোফাইল আমি তৈরি করছি আমার হাতে। তো প্রজেক্ট প্রোফাইল বানাইলে তো হবে না, এটা বানাই এক্সিকিউট করাটা হচ্ছে আসলে মূল বিষয়। কাগজ কলম এক জিনিস আর বাস্তবতা আরেক জিনিস। তো আপনার সার্থকতা ওইখানে যে আপনি যেটা চিন্তা করছেন, যেটা ইমাজিন করছেন, যেটা আপনার প্রথমে তো আপনার এটা ইমাজিনেশন আসছে, তারপরে আপনি এটারে হয়তো ড্রাফট একটা হয়তো কাগজ কলমে লিখছেন, তারপরে যে আপনি এটারে আস্তে আস্তে এক্সিকিউট করছেন এবং আল্লাহর রহমতে আপনি এটা এমন একটা পর্যায়ে নিয়ে যেতে পারছেন যে ইন্টারন্যাশনালি
এটা আপনার রিকগনাইজড হয়েছে, এবং যার জন্য আপনাকে নোবেল পুরস্কারও দেওয়া হয়েছে। এখন হয়তো মোল্লারা বলতে পারে যে এটা সুদের ব্যবসা। আমার কথা হচ্ছে, নবীজি বলছে, হাদিস আছে যে শেষ জামানায় আপনার একটা মুমিন ব্যক্তিও ওই সুদের চর খাবে। তো মানে সুদ জিনিসটা কিন্তু ইহুদিদের তৈরি, আর মুসলমান এটাকে প্রচণ্ড রকম হিট করতো। এটার রেফারেন্স আপনারা জানেন যে কি বলা হয়, যে একটা সুদখোর মানে হচ্ছে, যাও এটা আপনারা জানেন, বললাম না। তো মূল্যরা বলতে পারো সে তো সুদের ব্যবসা করে যাবো, কিন্তু ব্যাপারটা তা না। আপনি প্রত্যেকটা ঘরে একটা মানুষের মানে ইনকাম বড়লোক হইতে খুব বেশি টাকা লাগে না, বা সে মানে সলভেন্ট হইতে খুব বেশি টাকা লাগে না, যদি তার সেই ডেডিকেশন প্যাশন নিয়ে থাকে। তো তার জন্য তার দরকার কি, অল্প একটু ক্যাপিটাল, যেটার ব্যবস্থা আপনি করে দিচ্ছেন। এবং এই জিনিসটা করার কারণে আপনার বাংলাদেশের মহিলারা, স্পেশালি মহিলারা, আমাদের যদি এখন হিসাব করা হয় যে আমাদের ইকোনমিতে মহিলাদের অবদান কত, আপনার আশ্চর্য হয়ে যাওয়ার মতো একটা ফিগার বের হবে, যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। হ্যাঁ, তো তারা যাই করছে, গরু কিনছে, কিংবা মেশিনে সেলাইয়ের কাজ করছে, খামারি করে যাই করছে, তাদের তো বাইচা আছে, অন্তত তারা তো না খায়া নেই। তাদের থাকা মানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা, অন্তত ইনকামের ব্যবস্থাটা তো হয়েছে, এবং যেই জিনিসটা আপনি একদম রুরাল পর্যায়ে পর্যন্ত নিয়ে গেছে, এখানে হইতেছে আপনার সার্থকতা, যে বাংলাদেশের প্রত্যেকটা কোণা পর্যন্ত আপনি পৌঁছাইতে পারছেন, আপনার ছেলেপুলে, আপনার টিম পৌঁছাইতে পারছে। কিন্তু ইউনুস স্যার, রাজনীতি এটা খুবই খারাপ জায়গা। এটা আজকে থেকে না, হাজার হাজার বছর ধরেই রাজনীতির জায়গাটা, রাজনীতির মাঠটা খুবই বাজে একটা জায়গা। এই জায়গায় একটা কথা আছে না, যে ইয়ং যারা, তারা যুদ্ধ করে, যুদ্ধে তারা জীবন দেয়, রক্ত দেয়, আর তারপর যখন বিজয়টা আসে, সেই বিজয় নিয়ে ছিনিমিনি খেলে কারা, বুইড়ারা, তো বৃদ্ধরা। আমাদের তরতাজা অল্প বয়সী ছেলেগুলা, স্পেশালি মেধাবী ছেলেগুলা, যেগুলার চোখ মুখ দেখলেই বোঝা যায় যে এগুলো মেধাবী, এই ছেলেগুলারে মনে করেন নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই কালো পিচ লাল রক্তে ভাইসা গেছে। আপনার সাইজেরটা দেখছেন, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শর্ট গান দিয়ে তার 4টা গুলি করা হয়েছে, যেখানে একটা গুলি করলে যথেষ্ট, সেখানে 4টা গুলি করা হয়েছে। মানে তারা কতটা ব্রুটাল ছিল। তো এই যে একটা অবস্থা, এই অবস্থা শুধু একটা না, আপনি হয়তো ভিডিওটি দেখতে পারেন যে গাড়ির ভিতরে ছেলেটারা মাইরা, তারপর গাড়ির থেকে ভিতর থেকে তারে এপিসের ভিতর থেকে তারা ফালাইতেছে, যে মানে এটা একটা যেন একটা পলিথিন ফালাইলো, এরকম একটা বিষয়। চিপস খেলো, চিপস খাওয়া শেষ, চিপসের ঠোঙ্গাটা ফালাই দিল, এরকম একটা ছেলে, সে আন্দোলনকারী ভাইদের বোনদের পানি খাওয়াচ্ছে, তাকে গুলি করছে। বাচ্চারা নিজেদের ঘরে থেকে গুলি খেয়ে মারা গেছে। এই জিনিসগুলো হয়েছে বাংলাদেশে, এবং এগুলা আমরা ফেস করতে হয়েছে, আমরা ফেস করে তারপর আমরা আজকে এই ফ্যাসিস্ট একটা মনস্টারকে আমরা দেশ থেকে তাড়াইতে পারছি। তো আমরা আমাদের জায়গায় কিন্তু সাকসেস। একটা কথা আছে না,
আমরা যেমন বাংলা প্রবাদ যে সোনার চামচ মুখী না জন্মাইছে, মানে এটা বলা হয় কখন, যে মানে যখন দেখা যায় তার বাবার অনেক টাকা পয়সা আছে, কোনো কিছুর অভাব নেই, এরকম আর কি। তো আপনি দেখেন, আপনি রেডিমেড, আপনি বাংলাদেশের সোনার চামচটা আপনার মুখে আমরা তুলে দিছি। এখন এই দেশের দায়ভার 17 কোটি মানুষ, দেশে এবং বিদেশে প্রবাসে যারা আছে তারা সবাই আপনার দিকে তাকায় আছে। এখানে কোনো রকম ভুল করার কোনো স্কোপ নাই, একটা স্কোপও নেই, আপনি ভুল করতে পারবেন না। কারণ একটা ভুলে আমাদের এই আন্দোলন, এই পুরো ব্যাপারটা ব্যর্থ হয়ে যাবে। আপনার ইজিপ্টে, মিশরে আপনার যখন নাকি ওই আরব বসন্ত, আরব স্প্রিং আসছিল, আপনার হোসনি মোবারক 20-25 বছর ধরে সে ক্ষমতায়, সে হোসনি মোবারককে সরায়া মনে করেন ব্রাদারহুডের ওরা মুরসিকে ক্ষমতায় আনে। মুরসি উনি যথেষ্ট মেধাবী, আপনার মতো মেধাবী একজন মানুষ, ভালো একজন মানুষ, সৎ একজন মানুষ, হ্যাঁ। এবং ওনার সাধারণ জনগণ ওনাকে পছন্দ করতেন এবং উনিও প্রচণ্ড রকম দেশপ্রেমিক ছিলেন। কিন্তু পরবর্তীতে কি হয়েছে, আপনার এই সিসি মিলিটারি কু কইরা মুরসিকে অ্যারেস্ট করছে এবং ওনার মন্ত্রিসভার বেশ কয়েকজনকে অ্যারেস্ট করছে, তাদেরকে জেলখানায় টর্চার করছে, এই বৃদ্ধ বয়সে তাদেরকে টর্চার করছে। আপনি যখন ওই যে সিঁড়ি দিয়া যখন উঠেন আপনি কোর্টে, আপনার যখন ট্রায়াল চলে, মানে বিশ্বাস করেন আমার নিজেরও চোখ দিয়ে পানি আসছে, যে বৃদ্ধ লোকগুলা, আপনার কি চাইলে কি তারা একতলা দোতলার মধ্যে আপনার ইয়েটা ফালাইতে পারতো না? কেন এটা না 6 তলা 7 তলা ফালাইছে? আপনাকে কষ্ট দেওয়ার জন্য, আর কোনো কারণ নেই। তো যাই হোক, কষ্ট আমরা কম বেশি সবাই করছি। এখন অনেক ছেলে মেয়ে, ছাত্র ছাত্রী, নানা পেশার, নানা ইয়ার মানুষজন যারা এটার সঙ্গে হয় জড়িত ছিল, আন্দোলনের সঙ্গে জড়িত ছিল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। অ্যাকচুয়ালি সত্য কথা আমি বলবো, যেমন আমি 1971-এর মুক্তিযুদ্ধের ব্যাপারে বলি যে ওই সময় 7.5 কোটি বাঙালি মুক্তিযোদ্ধা ছিল, হ্যাঁ। এবং এইখানে আমাদের যে আন্দোলনটা হয়েছে, এইখানেও আপনার ওই 17 কোটি মানুষই মনে করেন আপনার এই আন্দোলন করছে, এটার সঙ্গে যুক্ত ছিল। যারা দেশে ছিল তারা ছিল, যারা দেশের বাইরে ছিল তারাও ছিল, কারণ তারা সাপোর্ট দেওয়া গেছে, মানসিক সাপোর্ট দেওয়া গেছে, হয়তো যেভাবে পারা যায় সেভাবে সাপোর্ট দেওয়া গেছে। এখন এখানে কিন্তু কাউকে টাকা দিয়ে আনা হয় নাই, কেউ 5 টাকা ওই খরচ কইরা ওই লোক নিয়ে আসা এই টাইপের আন্দোলন এটা হয় নাই, যেটা ওরা বলার, আওয়ামী লীগের ওরা বলার চেষ্টা করছে। তো যাই হোক, আমি এর আগে মানে আমাদের যে প্রবলেমগুলো, মূল বিষয়গুলো, এটার প্রতিটা প্রবলেম আমি ফাইন্ড আউট করছি, প্রত্যেকটা প্রবলেম আমি এগুলারে ইন্ডিকেট করে এবং এটার থেকে উত্তরণের উপায়, এটা সলিউশনটা কি, সেগুলো সব আমি মনে করেন আমার এই ইউটিউব চ্যানেলে কিংবা আপনার ওই ফেসবুকের পেজগুলোতে পাবেন। তো কথা হচ্ছে, সময় নষ্ট করা যাবে না। আমরা একটা দিন নষ্ট করতেছি, এটা আমাদের জন্য প্রচণ্ড রকম ক্ষতি হইতেছে। আজকে ইয়া থেকে বলা হইতেছে আপনার মিলিটারির প্রেস উইং, যেটা যেন বলো এটাতে ইয়ার হোয়াট এভার, যেটাই ওরা বলতেছে যে আপনার কিছু ভিআইপিস এবং আমলা টামলা বিজাবি এরা আপনার মিলিটারি শেল্টারে ছিল এবং
এখন যখন দেশ নর্মাল হয়েছে তখন তারা ওইখান থেকে বের হয়ে গেছে। এবং আর্মিরা এর মধ্যে নাকি 4জন নাকি 5জন অ্যারেস্ট করছে, যারা নাকি দুর্নীতির দায়ে সম্ভবত আর কি, হোয়াট এভার। কিন্তু আমার কথা হইতেছে, এই আমলা কামলাগুলাকে আপনার শেল্টার দেওয়ার পারমিশন মিলিটারিদের কে দিছে, আর্মিদের কে দিছে? এক। দ্বিতীয়ত, তারা কিভাবে সিলেক্ট করে যে কে দোষী কে দোষী না? আমি প্রথম থেকেই বলতেছি যে প্রত্যেকটা সরকারি কর্মকর্তা কর্মচারী, আপনার যে মেথর থেকে শুরু করে একদম মন্ত্রী পর্যন্ত সবাই, আপনার যত কর্মকর্তা কর্মচারী যারা আছে সবার আপনার সম্পদের পরিপূর্ণ হিসাব আপনার দাখিল করতে বলেন ইমিডিয়েট। যে যার যার ডিপার্টমেন্টের, মানে যারা মানে জয়েন করে নাই কিংবা আসে নাই, সেগুলো তো বুঝতেই পারতেছেন যে কেন, মানে তারা পালাইছে কিংবা গাটাগা দিছে, হোয়াট এভার, যেটাই হোক, তো তারা আসবে না। তো বাকি যারা আছে তারাও যে ধোয়া তুলসী পাতা, এটা আমার মনে হয় না। কারণ আমাদের যে সিস্টেমটা তৈরি করা হয়েছে, আমাদের প্রত্যেকটা প্রশাসনিক কাঠামোকে ভেঙে চুরচুর করে ফেলা হয়েছে। মানে রাষ্ট্রযন্ত্র যেটা আছে সেটা কিছুই অবশিষ্ট নেই, প্রত্যেকটা জিনিস ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং ধ্বংস তো করা হয়েছে, এবং ধ্বংস করার পর কিছু ইম্পর্টেন্ট জায়গায় আপনার ইন্ডিয়া তাদের এজেন্ট বসায় রাখছে, যে এটা যে ঠিক করতে যাবে সেই রাস্তাও রাখেনি কেন। আচ্ছা, আমি প্রথম থেকেই বলতেছি যে আপনারা ইন্ডিয়ান যত সিভিলিয়ান আছে প্রত্যেককে দেশ থেকে বাইর করেন, কারণ এগুলোর মধ্যে র এজেন্ট মানে ভুরি ভুরি আছে, এবং এরা কখনোই বাংলাদেশের ভালো চায় না। এদেরকে বের করতে হবে। আপনারা সরকারিভাবে আপনারা করেন, প্রাইভেট কোম্পানিগুলা কিংবা সরকারি কোনো ইয়াতে যদি থাকে, কোনো প্রজেক্টে কাজ করে, যেমন আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এরকম একটা সফিস্টিকেটেড জায়গায় আপনার ইন্ডিয়ান থাকে কিভাবে? হ্যাঁ, ইন্ডিয়ান কর্মকর্তা কিংবা টেকনিশিয়ান স্পেশালিস্ট কিভাবে থাকে, কিভাবে সম্ভব? ওইখানে যদি একটা সাবোটেজ করে দেয়, কিংবা এটাতে ইন্ডিয়ান যারা থাকবে তারা এটা টোটাল ম্যাপ টেপ থেকে শুরু করে সব কিছু আপনার ইন্ডিয়ার হাতে চলে যাবে। তার মানে যদি তারা কখনো আল্লাহ না করুক সাবোটেজ করে, তাইলে কি হবে? পুরা অঞ্চলটা, আশেপাশে কয়েকশো কিলোমিটার এরিয়া নিয়ে পুরা অঞ্চলটা ধ্বংস হয়ে যাবে। বুঝতে পারতেছেন রিস্কটা কত বড়? দয়া কইরা ইন্ডিয়ান যেগুলো লিগ্যাল আছে, পাসপোর্ট ভিসা টিসা আছে, সেগুলারে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা যৌথ সমন্বয় কইরা এদেরকে দেশ থেকে বের করার ব্যবস্থা করেন, লিগ্যাল যারা আছে। এবং বের করার আগে এদের প্রপার আপনার প্রয়োজনে প্রত্যেককে ইনভেস্টিগেট করা হবে, এবং তারপর একটা একটা করে ছাড়া হবে। এই কিছুদিন আগে হঠাৎ করে একটা বিমানে এক ভদ্রলোক বয়স্ক, উনি স্ট্রোক করছেন। বিমান বাংলাদেশ থেকে ছাড়ছে, এবং প্যাসেঞ্জার বাংলাদেশি মুসলিম। তো ইন্ডিয়ান আকাশে যেহেতু ছিল, এয়ার স্পেসে, তো বলা হয়েছে যে আমাদের ইমিডিয়েট ল্যান্ডিং করা লাগবে। কি জন্য? ট্রাফিকরে বলতেছে যে আমাদের একজন অসুস্থ হয়ে পড়ছে। তো ওরা জিজ্ঞেস করতেছে সে কোন দেশি? যে বাংলাদেশি। হিন্দু না মুসলমান? সে মুসলমান। তাহলে আমরা আপনারা নামতে দিব না। আপনি চিন্তা করছেন এগুলা কি মানুষ? একটা লোক স্ট্রোক করছে, ইমিডিয়েট ল্যান্ডিং করা লাগবে প্লেন, তারা নামতে দেয় নাই। পরবর্তীতে সেই প্লেন যে করাচি না লাহোরের যে আপনার নামছে, সেখানে তারা ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। লোকটা মারা যেতে পারতো না? আপনার এর সঙ্গে কি দোস্তি হয়? এর সঙ্গে কি
কখনো কোনো রকম পিরিত চলে। আর আমরা তো জানি এখন যে আমাদের এই পুরো রিজিয়নের মধ্যে একমাত্র শত্রু হচ্ছে আপনার ইন্ডিয়া, এবং সবার শত্রু। ইন্ডিয়া কি ইন্ডিয়ার মানুষ, ইন্ডিয়া দেশ না, ইন্ডিয়ার বর্তমান শাসক যারা, তারা, তাদের সিস্টেমটা। যাও, আপনি এই যে আমাদের যারা আন্দোলনে আহত হয়েছে, আপনারা কি জানেন যে এরা যে টাকার অভাবে ট্রিটমেন্ট করতে পারতেছে না? আপনারা কি এদের লিস্ট করছেন? এদের ট্রিটমেন্টের ব্যবস্থা করছেন? হ্যাঁ, আচ্ছা, কতদিন হয়ে গেছে? স্প্লিন্টার শরীরে নিয়ে ঘুরতেছে ছেলে মেয়েরা, চোখ কানা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, অনেকে চিরকালের জন্য অন্ধ হয়ে গেছে। এখন আপনারাই বলেন, কি করছেন আপনারা এই কদিন? এই সরকার গঠন করার পরে এই যে কদিন গেছে, এই কদিন আপনারা কি করছেন? দুদক কি করছে? হ্যাঁ, দুদকরে আপনি পুরোপুরি ছেড়া দেন। দুদকের যেসব পরিদর্শক বা ইন্সপেক্টর আছে, তাদেরকে আপনি নর্মালি পুলিশের মতো আপনি টোটাল ইন্সপেকশন করার ক্ষমতা দিয়ে দেন, এবং সে ওইটা ইন্সপেকশন করে পুলিশরা যেভাবে আপনার মামলা সাজায় সেভাবে সে মামলা সাজাবে। এই দুদকের নিজস্ব যে আছে, উকিল আছে, ম্যাজিস্ট্রেট আছে, তাদের মাধ্যমে। তো এই এখন হয়তো ভাবতে পারেন যে যদি এভাবে ধরা শুরু করি তাহলে তো 99.99% আপনার বের হবে, করাপ্টেড লোকজন বের হবে, কর্মকর্তা কর্মচারী বের হবে। হ্যাঁ, অবশ্যই বের হবে। আর যদি বের হয়, তাদেরকে পানিশমেন্ট পাইতে হবে, তাদেরকে জেল খাটতে হবে, তাদের সম্পত্তি ক্রোক করা হবে, তাদের যা ক্ষতি আমাদের দেশের করছে, আমাদের জনগণের করছে, সেই ক্ষতির মাসুল তাদের দিতে হবে। আজকে আমি একা না, আজকে 17 কোটির মধ্যে 16 কোটি পাবলিক, 16 কোটির উপরে পাবলিক আপনার সাফারার, এই শুধুমাত্র এদের কারণে। আয়না করে আপনি চিন্তা করতে পারেন এটা কি মানুষ না অমানুষ? এগুলো কি? একটা মানুষের এত বছর ধরে আটকায় রাখে, আপনার হাত পা বাঁধা অবস্থায়, চোখ মুখ বাঁধা অবস্থায় ফালায় রাখছে দিনের পর দিন, দিনের পর দিন। একটা মানুষে হ্যান্ডকাপ পরায় গেটের সঙ্গে দাঁড় করায় রাখছে, সে বুঝতে পারে নাই। আপনি টর্চারের মাত্রা দেখেন, অবস্থাটা দেখেন। আপনি এদেরকে মাফ করার তো কোনো ওয়ে নাই। প্লিজ, আপনারা যদি আমাদের সাহায্য চান, আমরা কিন্তু স্টুডেন্ট যারা আছে, এবং আমরা যারা স্টুডেন্টের পর্ব শেষ করে এখন মোটামুটি হয়তো কেউ চাকরি, কেউ ব্যবসা, যে যাই করতেছে, আমরাও কিন্তু আছি। আমরা কিন্তু বুড়ো যাইনি। নবীজি 40 বছর বয়সে নবুয়ত পাইছেন, এবং তারপরে সে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করা শুরু করছে। তো পুরুষ মানুষ, ছেলে মানুষ, পুরুষ মানুষ হয় হচ্ছে 40 বছর বয়সে। আমরা যে 40, 43, 45 বছর বয়সী যারা আছি, আমাদের যথেষ্ট পরিমাণ যোগ্যতা আছে এই দেশ এবং সরকার এবং অন্যান্য বিষয় চালানোর মতো। আপনারা কাজ করেন, আপনার প্রয়োজনে ভলেন্টিয়ার নেন, আপনার দৈনিক পেমেন্ট ভিত্তিতে আপনি স্টুডেন্টদের নেন, তারা বুলেটের মতো কাজ করবে। আপনি দেখেন, এই যে কদিন ওরা যে রাস্তায় ছিল, ওরা ট্রাফিক কন্ট্রোল করছে, কি লাভ হবে? কি লাভে ওরা করছে? ওদের কি কেউ টাকা দিছে? হ্যাঁ, কি পয়সা দিছে? কিন্তু তারা কিন্তু দেশের প্রয়োজনে, যখন ওইটা দরকার দেশের জনগণ, তখন নেমে আসছে। এখনো এই ট্রাফিক কন্ট্রোলের জন্য অবশ্যই আমার বয়সী কেউ কিংবা আমার চেয়ে বেশি
যারা 50 আপ, তারা এই শারীরিক কষ্ট নিতে পারবে না। সেই জন্যই ওখানে স্কুলের ছেলেমেয়েরা, কলেজের ছেলেমেয়েরা গেছে। আচ্ছা, তার চাইতে বড় লেভেলের যেগুলো আছে সেগুলোতে আপনার শিক্ষিত যারা আছে, আপনার বাংলাদেশে উচ্চ শিক্ষিত বেকার ছেলেপুলের সংখ্যা বর্তমানে প্রায় 2 থেকে 2.5 কোটির মতো হবে। সরি, আমি ফিগারটা ভুল বলছি। ফিগারটা সম্ভবত হবে হচ্ছে মনে হয় এটা ফিগারটা সম্ভবত আমার মানে মাথা আসছে না, এটা প্রায় 20-25 লাখ বলা হয়, কিন্তু ফিগারটা আরো অনেক বেশি। মনে করেন আমি নিজে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স করা, আজকে আমার জব নেই। হ্যাঁ, কেন নাই? আওয়ামী লীগের কারণে নাই। আচ্ছা, আমাদের সিস্টেমের কারণে নেই। কারণ আমার যখন রেজাল্ট আউট হয় তখন আমার চাকরির বয়স আর বাকি আছে মাত্র 4 মাস, সরকারি চাকরি বয়স। এই হচ্ছে বাংলাদেশের সিস্টেম। আপনার এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলা প্রচুর টাকা নেয়, যার বাবার টাকা আছে তারা পড়াইতে পারে, সবার তো নাই। এখন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যেসব ছেলেপুলে বের হয় তাদেরকে তো কোনোরকম মানে ভালোভাবে ট্রিটই করা হয় না। আর পাবলিক ইউনিভার্সিটিতে তো ভর্তি হওয়া মানে সেটা সোনার হরিণের মতো দাঁড়াইছে। এবং এই অবস্থা দাঁড়াইছে যে মা বাবারা 3 লাখ 4 লাখ টাকা দিয়া ছেলেদের মেয়েদের জন্য আপনার প্রশ্নপত্র কিনা দেয়। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা দাঁড়াইছিল। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব। আমরা কোনো অনিয়ম দেখব, আমরা আবার পথে নামব। স্ট্রেইট কথা। আপনাদের মধ্যে যে ভুল করবে আমরা তাকে সরা দেব। প্রয়োজনে আমরা নিজেরা পার্সোনালি ইনভেস্টিগেটিং কমিটি তৈরি করব। প্রতিটা জেলায়, প্রতিটা বিভাগে, প্রতিটা জেলায়, প্রতিটা থানায়, প্রতিটা ওয়ার্ডে, এবং সেইখান থেকে আমরা মনিটর করব প্রয়োজনে। আপনার করাপশন যদি বন্ধ না করা যায় তাহলে দেশের উন্নতি কখনো হবে না। করাপশন বন্ধ রাখেন, আর 2 বছর পরে বাংলাদেশের চেহারা দেখেন। আমি 5-10 বছর বললাম না, জাস্ট 2 বছর বললাম। আমাদের মাথার উপরে প্রচন্ড লোন, আমরা জানি। যেগুলো দেশ থেকে পালাই গেছে এগুলোর প্রত্যেকটা নামে মামলা করতেছেন না কেন? মামলা করেন, মামলা করে ইন্টারপোলে দিয়া দেন, FBI-এর কাছে দিয়া দেন, যেখানে আছে ওই লোকাল গভর্নমেন্টের কাছে দিয়া দেন। তাদেরকে দেশে ফেরে আনাটা খুব বেশি কষ্ট হবে না, যদি সেরকম একজন পররাষ্ট্র মন্ত্রী থাকে। আপনার ইরানের যে পররাষ্ট্রমন্ত্রীটা ছিল, ভদ্রলোক শহীদ হয়ে গেছেন, ওনাকে আমার খুব ভালো লাগতো। মানে ওনার দেখলেই মনে হইতো যে না, উনি একজন ডিপ্লোমেট। আর ডিপ্লোমেটদের বেশ কিছু গুণ থাকতে হয়, কারণ একজন ডিপ্লোমেট একটা দেশকে রিপ্রেজেন্ট করে, একজন প্রেসিডেন্টকে রিপ্রেজেন্ট করে, একটা প্রাইম মিনিস্টারকে রিপ্রেজেন্ট করে। আর চুপ্পু এখনো কেন? ওর কাজ কি? ও প্রেসিডেন্ট হিসাবে এখানে কি করতেছে? ওর দরকারটা কি? ওরে সরান, ওরে সরায়া আপনার প্রেসিডেন্ট হিসাবে অন্য কেউ শপথ নেন। ওরে সরান, ওর দরকার নাই। এগুলা এই মানে বলে না যে আপনার 1 বালতি দুধের মধ্যে 1 ফোঁটা চুন ফুলে নষ্ট হয়ে যায়, ও তো সেটা। ওরে কেন বসায় রাখছেন? আপনার কি মনে হয় ইন্ডিয়া ওরা চুপচাপ বসে আছে?
বাংলাদেশের থেকে প্রতি বছর ইন্ডিয়া কি পরিমাণ টাকা নেয়, টাকা যাইতো, সেই সম্পর্কে আপনি তো জানেন, জানা উচিত যেহেতু আপনি অর্থনীতিবিদ। হ্যাঁ, আমাদের থেকে ডাইরেক্ট গ্যাস পাইপলাইন গেছে, এই মোটা পাইপলাইন গেছে ইন্ডিয়াতে, সেটা কি বন্ধ কাটছেন, বন্ধ করার ব্যবস্থা করছেন? কি করতেছেন আপনারা? আপনাদের যার যার ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে, কি করতেছেন? আমরা কি টিম বানায় এখন বের হবো সবাই এই জবাবদিহিতা করার জন্য? হ্যাঁ, আমরা কি আঙ্গুলটা দেখা দেখা দিব? আমাদের হাতে সময় নাই, যা করতে হবে ফাস্ট করতে হবে। ওরা কিন্তু ওদের মতো ঠিকই প্ল্যান মতো আগায় যেতেছে। আল্লাহর রহমত যে আমরা এই দেশটা, যারা রক্ত দিছে তো দিছে, কিন্তু 5 তারিখে যেটা ভাবছিলাম, ওদিন তো মোটামুটি ছেলেপুলে যারা রাস্তায় নামছে, ছেলে মেয়ে সবাই মাথায় কাপড় মানে কাফনের কাপড় বান্ধেই নামছে ধরতে গেলে। সারা রাত যেসব ছেলে মেয়েরা আপনার ঢাকাতে ঢুকছে, সারা রাত ঢুকছে। হ্যাঁ, তো এরা কিন্তু অ্যাকচুয়ালি জানতো না যে শেখ হাসিনা পালায়া যাবে। তা আমরা আমাদের মতো করে প্রিপারেশন নিয়ে গেছি। আমি নিজে আমার লেনদেন শোধ করছি সব। আমার বোনকে বলে আসছি যদি অ্যারেস্ট হয়ে যাই, লয়ার কার কার সঙ্গে কথা বলতে হবে তাদের কথা বলে আসছি। যদি মারা যাই, আমার অর্গানগুলো যেন ঢাকা মেডিকেলে ডোনেট করে দেয়, সেই ব্যবস্থা করে আসছি। তো সেইভাবে প্রিপারেশন নিয়েই নামছি, এবং সেই দিন হাসিনারে ক্ষমতা থেকে উৎখাত করব সেই প্ল্যান নিয়েই আমরা নামছি, স্পেশালি আমি নামছি। যেটা আমার খুব কাছের কিছু বন্ধু ছাড়া অনেকেই জানে না। যেমন আমার প্ল্যান ছিল, হাসিনা তো মানে পালাবে এটা তো কখনই ভাবি নাই, এটা আমার মানে কল্পনা তো আসে নাই। যেন আমার প্ল্যান ছিল যেটা, আমরা শাহবাগ থেকে যখন নাকি ইয়ার দিকে যাব, আপনার কারণ বাজার হয়ে সোজা ফার্ম গেট হয়ে তারপরে আপনার বিজয় সরণি দিয়ে আপনার ইয়ার দিকে গণভবন দিকে আগাবে, ওই সময় আমরা 5,000 10,000 করে ছেলেপুল আলাদা হয়ে যাব, 4-5 টেলিভিশন চ্যানেল আমরা দখল করব, এবং সেখান থেকে আমরা ভাষণ দিব যে আমরা এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাইছি, এবং এর ছাত্ররা এর পতন ঘটাইছে, এবং আমরা একটা এক্সিকিউটিভ কমিটির হাতে আপাতত অন্তর্বর্তীকালীন সরকার যেটা এরকম আর কি, যে তাদের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করতেছি এবং তার নির্দিষ্ট সময় ইলেকশন দিবে। এতে করে কী হতো, স্টুডেন্টরা তাদেরও ব্লেম দিতে পারতো না কেউ, এবং জিনিসটা প্রপারলি হয়ে যেত। আর এটা যখন ডিক্লেয়ার হয়ে যেত ওয়ার্ল্ড ওয়াইড, তখন হাসিনা গণভবনে থাকা না থাকা কী কথা, কারণ তখন সে ডিক্লেয়ার হয়ে গেছে। ব্যাপারটা অনেকটা ওই জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মতোই, কারণ আপনি যুদ্ধ করতেছেন কিন্তু আপনার কোনো ঘোষণা নাই, তাহলে এটারে আপনি যেমন তখন এটার কোনো দাম নেই। তো এই জন্যই বলতেছি, দয়া করে সিস্টেম ওয়াইজ ফার্স্ট কাজ করেন। আপনি লাগলে লোকবল নেন, আরও নেন, ছেলেপুলে নেন, আপনার কোটি কোটি টাকা মনে করেন হাসিনা নষ্ট করে নাই। আপনার এই যে কদিনের মধ্যে ইন্ডিয়াতে যে কয়বার গেছে আসছে, ওর ওর কয় টাকার তেল পুড়ছে আপনি জানেন, খবর আছে? একটা বিমানে তেল কয় টাকার তেল লাগে, ফুয়েল লাগে। যাক, আর বাংলাদেশের জনগণ আপনাদের ভাই বলতেছি, আপনারা 5 তারিখের পরে বাংলাদেশ কিন্তু আর আগের বাংলাদেশ নাই। বাংলাদেশ 50 বছর আগে গেছে, 50 বছর 5 তারিখের পরে। এই দেশের মালিক আপনি, আপনি মালিক। আপনার জমি, আপনার ঘর কিভাবে আপনি আপনার অধিকারে রাখবেন, আপনার দায়িত্বে রাখবেন, আপনার কন্ট্রোলে রাখবেন, আপনার দখলে রাখবেন, সেটা আপনি জানেন। আপনার জমি যদি আপনি দখলে রাখতে না পারেন, স্বাভাবিকভাবে অন্য কেউ নিয়ে নেবে।
এটা স্বাভাবিক না? আজকে একটা পুলিশ আইসা একটা রিক্সাওয়ালাকে টাস করে থাপ্পড় মেরা দিব, কিংবা ট্রাফিক রিক্সাওয়ালা বাড়ি দিব লাঠি দিয়ে, কেন? কোথায় আছে এটা? রিক্সাওয়ালা ভাই, আপনারে বলতেছি, এরকম যদি কেউ করে আপনি সঙ্গে সঙ্গে চিৎকার করবেন যে স্টুডেন্ট কে আছে, আসেন, এবং জনগণ আপনারা সবাই আগায় যাবেন এবং সেটার ফয়সালা করবেন। আমি বলবো না যে সেই ট্রাফিক সেই কিংবা সেই পুলিশ আপনি মারেন ধরেন, না, সেটার প্রপার ওয়েতে, লিগেল ওয়েতে সেটার বিচার হবে। এমন অবস্থা হয়েছে বাংলাদেশে যে একটা অ্যাক্সিডেন্ট হইলে এখন মানুষ ভয়ে ওই যা ওই লোকটাকে যে বাঁচাবে এই ভয়ে মনে করেন কোন ঝামেলায় পড়া যায়, এই ডরে তারা মনে করেন লোকজনকে মানে আহত কিংবা অবস্থায় যারা আছে ইনজিওর অবস্থায় তাদের ধরতে চায় না। আমি নিজে দেখছি, নিজে ভুক্তভোগী। অ্যাক্সিডেন্ট হয়েছে, এক মহিলা তার পায়ের আর রানের মাংস খাইটা ঝুলতেছে, মহিলা মানুষ, আমরা দুইজন মাত্র মানুষ মহিলারে পারতেছি না, অজ্ঞান হয়ে গেছে আলগায় নিতে। হলো মহিলা মানুষ, তার রানের ওই জায়গা ওইটারে একটা বান দিতে হবে কিংবা কিছু করতে হবে, চিৎকার করতেছি যে একজন মহিলা আসেন, একজন মহিলা আসেন, কেউ আসলো না, বরঞ্চ ভিডিও করে, তারা ভিডিও করে এই সিন। আসছে কে জানেন? একটা রিক্সাওয়ালা, আলটিমেটলি একটা রিক্সাওয়ালা আসছে। এই আমরা তিনজন মিলা এই মহিলারে রিক্সার মধ্যে নিচে উপরে উঠানোর তো অবস্থা নাই, নিচে তারে কোনো রকমের শোয়ায়া আমি মনে করেন পা ধরে রাখছি, যেই জায়গার মাংস ফেরা গেছে ওই জায়গার মাংসটা মনে করেন চাপ দেওয়া ধরা মনে করেন ধরে রাখছি পা, আর আমার বন্ধু যেটা সে তার মাথা ধরে রাখছে, আর রিক্সাওয়ালা মনে করেন টানতাছে। এইভাবে দৌড়ায় মনে করেন আমরা মেডিকেলে মুগ্ধা হসপিটালে তারা নিয়ে গেছি, তারপর ট্রিটমেন্ট হয়েছে। আর পুলিশ কী করছে জানেন? আমাদের সামনেই কিন্তু পুলিশের গাড়ি দাঁড়ানো ছিল, তারা যায়া ধান্দার ব্যবস্থা করে আগে। আপনার একটা মানুষ মরে যাইতেছে, তারে ধরে না, তারা সে যায়া ওই গাড়ির যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই ড্রাইভারে ফাপড় দিয়ে মনে করেন টাকা নিবে, অথচ সিটি কর্পোরেশনেরই গাড়ি। এগুলো হইতে দেওয়া যাবে না। আমরা সংশোধন করতে নামছি, দেশকে সংশোধন করে ছাড়বো ইনশাআল্লাহ। এই দেশকে দুর্নীতিমুক্ত এবং বিশ্বই আমরা বানাবো ইনশাআল্লাহ। ইনকালাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।